বেদে কত রকমের বিয়ের কথা রয়েছে দিদি? বেদে একরকম বিয়ের কথাই আছে। তারপরে রামায়ণ মহাভারত এইগুলোতে যদি আসি, তখন ওই কনসেপ্টগুলো আরও স্পেসিফাই হয়েছে, এইভাবে আমরা বলতে পারি। এবং প্রায় 8 রকমের বিয়ে আছে। যে বিয়েটা আমরা সবাই জানি এবং খুব পছন্দ করি সেটা তো গান্ধর্ব বিবাহ বা লাভ ম্যারেজ বা লিভ ইন, যাই বলো না কেন। কিন্তু যেটা খুব অদ্ভুত একটা বিয়ের প্রকার, সেটা হচ্ছে পৈশাচিক বিবাহ। পৈশাচিক বিবাহ হচ্ছে, মানে এখনকার কনটেক্সটে আমি মনে করি ভীষণ গুরুত্বপূর্ণ, যে কোনো মেয়ে যদি নেশাসক্ত থাকে, তাকে যদি বলপ্রয়োগ করে কোনো পুরুষ বলাৎকার করে, তাহলে সেই পুরুষটিকে, সেই মেয়েটিকে বিয়ে করতে হবে। এবার এই কথাটা আমি একদম বাদ দিয়ে দিচ্ছি বা মনে করছি ভালো নয় যে একটি পুরুষ একটি মেয়েকে ধর্ষণ করলেই সেই মেয়েটিকে তার স্বামী হিসেবে মেনে নিতে হবে। যে জায়গাটা আমার ইন্টারেস্টিং লাগে, যে একটি মেয়ে নেশাসক্ত হয়ে আছে এতটাই যে তাকে বলাৎকার করলেও সে টের পাচ্ছে না, এটাতে সমাজ আপত্তি করছে না। হ্যাঁ, মানে এটা ভয়ঙ্কর হ্যাঁ, ব্যাপার। না মানে একটি মেয়ে তাহলে অতটা নেশাসক্ত হতে পারে, মানে শুধু ছেলেরাই নেশাসক্ত হবে এমনটা নয়। আমি কোন দিকটা বলছি বুঝতে পারছো তো? যে একটি মেয়েও, তারও অধিকার আছে নেশাসক্ত হওয়ার। এবং যে কোনো বৈদিক যজ্ঞের যেটা একটা মূল উপকরণ ছিল সোমরস, সোম মানেই আনন্দ, সোমরস একটা বিশেষ ধরনের লতা, যেটাকে নিংড়িয়ে তার রসটা বার করে পান করা হতো, যজ্ঞেও আহুতি দেওয়া হতো। সেই রসটার কাজই ছিল উত্তেজনা বর্ধন করা, উত্তেজক রস। আমরা তো বলতেই পারি সেটা যে কোনো নেশার বস্তুর মতোই। সুতরাং এই যে এখনকার দিনে মেয়েরা বাইরে গেলে বা নেশা করলে, কিছু না করলেও মেয়েদের দিকে আঙুল তোলা হয়, যে তুমি তো ধর্ষিত হবেই, তুমি তো ওই কাজটা করেছিলে, তুমি তো অমুক পোশাক পরেছিলে, তোমার অমুক বয়স, তুমি ওই ছেলেটির দিকে তাকিয়ে হাসছিলে, তুমি ডিস্কো থেকে গেছিলে। এই যে জায়গাগুলো, যে মেয়েটির দিকেই আঙুল তোলা, অন্তত সমাজে সত্যি সত্যি কী হতো তো আমরা তখন জানি না। রামায়ণ মহাভারত তো সেই সময়ের কথাগুলো ধরে শেষ পর্যন্ত মহাকাব্যই, আখ্যানই। কিন্তু এই কথাগুলো যেগুলো আসছে, সেগুলো তো কিছুটা সমাজ থেকে প্রতিফলিত। না, আগেকার দিনে যদি আমরা বৈদিক সময়ের কথা ভাবি, তাহলে মহিলাদের অধিকার মনে হয় অনেক বেশি ছিল এখনকার থেকে। হ্যাঁ, মেয়েদের মানসিক স্ট্রাকচারটাও বোধহয় অন্যরকম ছিল। মেয়েরা নিজেরা অনেক সরবও থাকতে পারত। বহু সময় আমরা এরকম মহাকাব্যের গল্পে দেখেছি যে মেয়েদের না মানে না, এটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা একদম। গল্প হিসেবেও যদি মানে ধরি। আমরা স্বয়ম্বরের কথাও তো দেখি, যদি আমরা রামায়ণের ক্ষেত্রে চলে আসি, তাহলে মানে মেয়েদের সেই স্বাধীনতাটা ছিল নিজের জীবনসঙ্গীকে চুজ করে নেওয়ার। রাজনৈতিক অনেক বাধ্যবাধকতা থাকে, যেগুলো এখনও আছে, হ্যাঁ, কিন্তু তার বাইরেও মানুষ যেত। যেমন যদি সাবিত্রীর গল্প আমরা একটু ভালো করে পড়ি, আমরা তো সাবিত্রীর পরের পার্টটা নিয়ে বেশি উৎসাহিত হই, কিন্তু যদি সাবিত্রীর বিয়ের কথা বলো, সাবিত্রী সত্যবানের কথা হ্যাঁ, বলছেন আপনি? হ্যাঁ। সাবিত্রীর বাবা জানতেন যে সাবিত্রী অসামান্য জ্ঞানী একজন মেয়ে, এবং তাকে তার বর নিজেকেই ঠিক করতে দেওয়া উচিত। এবং তিনি সাবিত্রীকে সঙ্গে লোকজন দিয়ে বলে দিয়েছিলেন, তুমি বেরিয়ে তোমার নিজের উপযুক্ত স্বামী নির্বাচন করো, আমি তোমার স্বামী নির্বাচন করে দেওয়ার কে। তো এই এই দিকগুলো আমাদের আরো বেশি করে জানা দরকার। হ্যাঁ, তো এগুলো এবং এরম অজস্র অজস্র ঘটনা আছে। আমাদের শকুন্তলাও আমরা যেভাবে পড়ি, মহাভারতের শকুন্তলা কিন্তু সেরকম নন, মোটেও ওরকম বিনয়ী, অত একেবারে নমনীয় সেই ফুলের মতন মূর্ছা যাচ্ছে এরকম মেয়ে নন। তাকে দুষ্যন্ত এসে যখন প্রপোজ করছেন বিয়ের জন্য, ওটা গন্ধর্ব বিবাহ একটা উদাহরণ, প্রথম লাভ ম্যারেজ বলতে পারি আমরা। না, তার প্রথম লাভ ম্যারেজ তারও আগে আছে। আচ্ছা, এটাও জানতে চাইবো দিদি একটু এটার পর। তো একেবারে লিভ ইনের সরাসরি উদাহরণ। তো সেখানে শকুন্তলাও কিন্তু নিজে দুষ্যন্তকে শর্ত দিচ্ছেন যে আমাদের মিলনের ফলে যে সন্তান আসবে সে যেন
তোমার পরে সন্তানের এই রাজ্যের উত্তরাধিকারী হয়, সিংহাসনে বসে। এবং দেখো, আমরা বলি মেয়েরা স্বামীর মৃত্যুর কথা কল্পনাই করতে পারে না, সেটা তাদের কাছে পাপ অন্যায়। শকুন্তলা দিব্যি বলছেন তোমার পরে মানে কি? হ্যাঁ, খুব প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যাল একদম। আর আরেকটা অসাধারণ লিভিনের বর্ণনা মহাভারতে আছে, গঙ্গা আর শান্তনু। হ্যাঁ হ্যাঁ, ওরা কিন্তু একেবারে লিভিন বলতে যা বুঝি তাই করেছিলেন। এবং লিভিনের কন্ডিশনগুলো কিন্তু গঙ্গা দিয়েছিলেন, যে এই করলে আমি তোমাকে ছেড়ে যাব অথবা যাব না, এবং শান্তনু সেগুলো মেনে নিয়েছিলেন। এবং যখন তিনি পুত্রকে বিশ্বর ক্ষেত্রে, হ্যাঁ না, বিশ্বকে নিয়ে গেছিলেন গঙ্গা, তারপর তো আবার দিয়েও যায়। হ্যাঁ, সেটা অনেকটা পরে, একেবারে পুরো তাকে শাস্ত্রজ্ঞ শস্ত্রজ্ঞ সব রকম করে তারপর কিন্তু তাকে নিয়ে চলে যান। কিন্তু এই যে লিভিন হচ্ছে, কোনো কোলাহল তো হয়নি আসলে। যে বিয়েটা সমাজ মেনে নিয়েছিল সহজেই। এখন আবার বলছি, যেহেতু এগুলো শেষ অবধি আখ্যান, ওইভাবে তো বলতে পারবো না, কিন্তু গল্পগুলো তো লেখা হয়েছে এবং গল্পগুলো বহু 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 পঠিত, এবং আমাদের মহাকাব্য। এবং মহাকাব্য মানেই তো আসলে সত্যি মহাভারতের কথা এখনো পড়লে মনে হয় বহু ঘটনা এখনো ভীষণ প্রাসঙ্গিক। আমরা যখন বিয়ের কথাই বলছি দিদি, তাহলে যখন আমরা বৈদিক যুগে বা ধরুন এই রামায়ণ মহাভারতের সময়ও কথা বলছি, তাহলে রাম সীতার বিয়েটাও তো চলে আসে সেক্ষেত্রে। রাম সীতার বিয়েটাকে এবং পরে তাদের এই যে সম্পর্কের টানাপোড়েন একটা টাইমে গিয়ে, এবং সীতার বনবাস, লবকুশের জন্ম, এটাকে আপনি কিভাবে দেখেন? যদি বাল্মীকির রামায়ণ ধরি, হ্যাঁ, সেখানে সীতাকে নিয়ে যাওয়ার তো কোনো দরকার ছিল না। অভিশাপের মধ্যে সীতা অন্তর্গত ছিলেন না, সীতা নিজেই যেতে চেয়েছিলেন রামের সঙ্গে। হ্যাঁ, এটাও খেয়াল করার একটা বিষয় যে রাম সীতাকে বলেছিলেন যেও না, কিন্তু এরম কখনো বলেননি যে মেয়েদের নিয়ে যাওয়া ঝামেলা, এরম বলেননি কিন্তু। হ্যাঁ, শুধু বলেছিলেন বনে যাবে, সেখানে কত হিংস্র সাপদ ইত্যাদি থাকে, তোমার কি সেখানে আর এরকম রাজপ্রাসাদে থেকে তোমার অভ্যাস, তুমি কেন বনে যাবে? সীতা জোর করেছিলেন যে তুমি এরকম ছিঁচকা দুনেপনা করো না তো, একদম মানে সহজ বাংলা করলে এরকমই দাঁড়ায়। হ্যাঁ, আর আমার এখানে থেকে থেকে আমার হাত ধরে গেছে, আমি তোমার সঙ্গে ওখানে আলাদা থাকবো, কি মজা হবে ইত্যাদি ইত্যাদি করে সীতা কিন্তু নিজেই গেছিলেন। হ্যাঁ, তারপরে রাম নিঃসন্দেহে খুব খুশি হয়েছিলেন। তারপরে রাবণ আসা অবধি তো খুবই আনন্দে ছিলেন। রাবণ আসার পরও যদি ধরি, ছোটবেলায় তো রামকে খুবই খারাপ ভাবতাম, এখন একটু ব্যালেন্সড ওয়েতে দেখতে চেষ্টা করি। সেটা হচ্ছে সীতা অপহরণ হওয়ার পর রাম কিন্তু অসম্ভব ননভেজ মানুষ ছিলেন, ঠিক আছে? তো যদি বাল্মীকিতে দেখো, মানে একজন ঋষির আমন্ত্রণ রাম নেননি, কারণ সেখানে থাকলে সেই ঋষির আশ্রমের চারপাশের পশুদের মেরেই মাংস খেতে হবে, তাই হ্যাঁ, সেই জন্য সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। লোকজন শুনলে না জানি কি বলবেন। সে রামায়ণ পড়বেন, ভালো তো রামায়ণ পড়াটা হবে। তো মহাকাব্য নিজের দেশের তো একটু পড়াই উচিত, একদম। হ্যাঁ, তো সীতার চলে যাওয়ার পর মদ মাংস খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন। এবার একজন পুরুষ এই কথাটা বেশি ভালো বুঝতে পারবেন যে স্ত্রী না থাকলে মদ মাংস ছেড়ে দেওয়া কি কঠিন জিনিস, কিন্তু এতটাই তিনিও শোকার্ত হয়েছিলেন। তিনি যে খুব কঠিন একজন ছিলেন এমনটাও নয়। বেসিক্যালি রাম একজন মানুষ ছিল, মানে মানুষের যেরকম হয় আর কি, দোষও থাকে গুণও থাকে, সবটাই ছিল। খুব সুন্দর, ক্যারেক্টারটা সুন্দর রেখেছেন বাল্মীকি। এবার যখন সীতাকে উদ্ধার করে নিয়ে আসা হলো, হনুমান তো চেয়েছিলেন সীতাকে নিয়ে আসতে, কোনো যুদ্ধই তো হতো না, তাহলে হনুমান সীতাকে নিয়ে যদি চলে আসছেন তাহলে রামায়ণ লেখা হতো না। হ্যাঁ, কিন্তু সীতা বললেন যে না, রামকে সেই গুরুত্বটা তো রাম পেতেনই না যদি হনুমান নিয়ে চলে আসতেন। হ্যাঁ,
তো সুতরাং সীতাকে উদ্ধার করে নিয়ে আসা হলো, কথাটাতে আমার খুবই আপত্তি আছে। সীতা চাইলেই চলে আসতে পারতেন, সীতা চাইলেই রাবণের অঙ্কশায়িনী হতে পারতেন। রাবণ রীতিমতো গুণসম্পন্ন সুদর্শন একজন রাজা, প্রচুর ক্ষমতা, অসাধারণ ভালো সঙ্গীতজ্ঞ, শিবভক্ত। হ্যাঁ, তো তুমি তো তাকে তুচ্ছ করতে পারো না। এবং সম্পূর্ণ একটা জায়গায় যেখানে আর কেউ নেই তোমার কথা বলার, সেখানে ওইরকম একজন পুরুষ, মানে প্রবল পুরুষ এসে বারবার তোমাকে চাইছে, বলছে তুমি আমার জীবনে এলে, আর কিছু আমার দরকার নেই। সেখানে সীতা বলছে তোর লজ্জা করে না, তোর ঘরে বউ আছে, তুই আমার সঙ্গে কথা বলতে আসছিস। এই যে তেজটা। এবং যখন সীতা এলেন, তখন রাম যে কথাটা বললেন সেটা আবার রামকে মানুষের থেকেও তলায় নামিয়ে আনলো, যে তোকে তো রাবণ ছাড়েনি, আমি তো গ্রহণ করব না, তুমি লক্ষ্মণ হোক, বিভীষণ হোক, সুগ্রীব হোক, যাকে খুশি বেছে নাও। কিন্তু উল্টো দিকে সীতাও রামকে ছাড়েননি, যথেষ্ট কটু কথা শুনিয়েছেন। এবং ওই একবারই কিন্তু মানে উনি কিন্তু নিজেই সীতা বলেছিলেন যে লক্ষ্মণ কাঠকুটো জোগাড় করো, আমি আগুনে প্রবেশ করব। রাম বলেনি কিন্তু, এটাও খেয়াল রাখতে হবে। রাম সীতাকে অগ্নিতে, মানে অগ্নি পরীক্ষা দেওয়ার কথা একবারই বলেছিলেন, একেবারে শেষে, যখন সীতা দেননি অগ্নি পরীক্ষা। রাম একজন রাজা, যেরকম এখনকার নেতা নেত্রীরা রাজপথ ছাড়তে চান না, রামও রাজপথ ছাড়তে চাননি। সেই জন্যে সীতাকে ভালোবাসলেও, সীতা বিহনে থাকতে না পারলেও, রাজপথ তার কাছে এত লোভের ছিল যে সীতাকে নির্বাসন তিনি দিয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, কিন্তু রাজপথ ছাড়তে পারেননি। ওর উচিত ছিল মানে গল্পের ক্যারেক্টারটা যদি বাল্মীকি ছাড়া আমরা মেয়েরা হয়তো লিখতাম, তাহলে হয়তো আমরা এরমভাবে লিখতাম যে ঠিক আছে, প্রজাদের এত আপত্তি, তাহলে আমিও চললাম সীতার সঙ্গে, একই সঙ্গে চললাম। তোমরা, সীতাও আমার সঙ্গে গিয়েছিল এর আগে বনবাসে, আমিও চললাম, সামলাও তোমরা। কিন্তু রাম সেটা করলেন না। ওখানেই তো রামায়ণেও রাজনীতি প্রবল হয়ে গেল, করুণার থেকে রাজনীতি ওপরে উঠে গেল।